জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া। এবারে জানিয়ে দিব 1.5 লাখ টাকায় দেশ ছাড়লেন বিপ্লব কুমার সরকার। পাচারকারীদের সহায়তায় লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়ন সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে ভারতে গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এবারে জানিয়ে দিব ফের রোহিঙ্গা ঢলের সংখ্যা, সীমান্তে করা পাহারায় বাংলাদেশের বর্ডার গার্ড। জানিয়ে দিব রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি প্রসঙ্গে রুশ দূতাবাসের বিবৃতি। সর্বশেষ জানিয়ে দিব মণিপুর পুলিশকে যুদ্ধাস্ত্র দিচ্ছে ভারত, এটা অত্যন্ত বিপজ্জনক। শুনছিলেন হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া। পরীক্ষা নিরীক্ষা শেষে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে সাবেক এই প্রধানমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ঢাকা পোস্টকে বলেন, পরীক্ষা নিরীক্ষা শেষে ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত 21 আগস্ট 1.5 মাসের মতো হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় আনা হয় খালেদা জিয়াকে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন। গত 23 জুন তার সফল অস্ত্রোপচার হয়। উন্নত চিকিৎসার জন্য যে কোনো সময় বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্য নেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। 1.5 লাখ টাকায় দেশ ছাড়লেন বিপ্লব কুমার সরকার। পাচারকারীদের সহায়তায় লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়ন সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে ভারতে গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। মঙ্গলবার রাতে কোনো এক সময় তিনি ভারতে ঢুকেন। পাচারকারীদের এ সংক্রান্ত কয়েকটি কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে জেলা জুড়ে তুমুল আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন পাটগ্রাম ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপক পঙ্কজ কুমার মদন নামে এক ব্যক্তিকে পাটগ্রাম শহর থেকে মঙ্গলবার রাত 9টার দিকে আটক করে স্থানীয় জনসাধারণ। এরপর তাকে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা। রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ চৌধুরী। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি 51 রংপুর ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারাও খতিয়ে দেখছেন বলে জানা গেছে। পাটগ্রাম থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে দহগ্রামের ডাঙ্গাপাড়া ওলেরপাড় এলাকার ওসমান গনির ছেলে পাচারকারী শুভ রংপুরে টাকা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয়দের হাতে ধরা পড়ে। এ সময় স্থানীয় বিএনপি নেতাদের মোবাইল ফোনের মাধ্যমে পাটগ্রামের বিএনপির কয়েকজন নেতার সঙ্গে শুভর ব্যাপারে কথা বলেন। এ সময় শুভ মোবাইলে কথা বলেন। কথা বলার এক পর্যায়ে শুভ বলেন, মঙ্গলবার রাতে পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারকে দহগ্রাম সীমান্ত পথ দিয়ে ভারতে পার করে দেওয়া হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের পঙ্কজ ও দহগ্রামের আকসেদুল, মমিন, লম্বা শাহিন, ফারুক, রাজীব, শামীম ও মকসিদুলের সহায়তায় বিপ্লবকে পার করা হয়েছে বলে জানান তিনি। আবারও রোহিঙ্গা ঢলের সংখ্যা, সীমান্তে করা পাহারা বাংলাদেশের। মিয়ানমারের রাখাইন প্রদেশে সামরিক বাহিনী এবং জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘাত বৃদ্ধির জেরে ফের বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের ঢল আসার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সম্ভাব্য সেই দল ঠেকাতে ইতিমধ্যে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নজরদারি ও পাহারা বৃদ্ধি করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। সরকারি তথ্য অনুযায়ী গত জুন মাস থেকে পর্যন্ত অন্তত 18,000 রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ প্রসঙ্গে বলেছেন, গত 3 মাসে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে এবং আমরা জানতে পেরেছি যে আরও কয়েক হাজার প্রবেশের অপেক্ষায় রয়েছে। পরিস্থিতি রীতিমতো ভয়াবহ, তাই এখন সীমান্তে নজরদারি প্রহরা বৃদ্ধি করা ব্যতীত আর কোনো উপায় আমাদের সামনে নেই। নাম প্রকাশ না করার শর্তে আরেক কর্মকর্তা বলেন, পরিস্থিতি সত্যিই বেশ কঠিন, কারণ মিয়ানমারের সঙ্গে আমাদের সীমান্তের দৈর্ঘ্য 271 কিলোমিটার।
মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী যদি তৎপর না থাকে তাহলে শুধু আমাদের পক্ষে এই দীর্ঘ সীমান্তকে সুরক্ষিত রাখা কঠিন, কারণ এত লোকবল এবং রসদ আমাদের নেই। প্রসঙ্গত 2017 সালের আগস্টে রাখাইনে কয়েকটি পুলিশ স্টেশন এবং সেনা ছাউনিতে একযোগে বোমা হামলা হয়। রোহিঙ্গা জনগোষ্ঠী ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি এই হামলার দায় স্বীকার করে। হামলার জবাবে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে সেনাবাহিনী। সেনা সদস্যদের নির্বিচার হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগের মুখে টিকতে না পেরে সে সময় আরাকান থেকে দলে দলে বাংলাদেশে আসতে শুরু করে রোহিঙ্গারা। 10 লাখেরও বেশি রোহিঙ্গা সে সময় বাংলাদেশে এসে পৌঁছেছিল। কক্সবাজারের টেকনাফ থানায় কুতুপালং শরণার্থী শিবিরে তাদের রাখা হয়েছে। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি প্রসঙ্গে রুশ দূতাবাসের বিবৃতি। রাশিয়ার আর্থিক সহায়তায় পরিচালিত রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির বিষয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য অপপ্রচার বন্ধে প্রকল্পের ব্যয় সংক্রান্ত এক বিবৃতি দিয়েছে ঢাকার রুশ দূতাবাস। এম্বাসি অব দ্য রাশিয়ান ফেডারেশন অব বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ কথা বলা হয়। সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমে আরএনপিপির দুর্নীতি বিষয়ে প্রচারিত সংবাদ ও তথ্যগুলোকে বিভ্রান্তিকর ও মিথ্যা উল্লেখ করে ওই বিবৃতিতে বলা হয়, এ বিষয়ে আরও অযৌক্তিক জল্পনা কল্পনার অবসান ঘটাতে রাশিয়ান রপ্তানি ক্রেডিট ব্যবহারের পদ্ধতি এবং রূপপুর এনপিপি নির্মাণে এরই মধ্যে ব্যয় করা অর্থের পরিমাণ স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করি। এতে বলা হয়েছে আরএনপিপিতে যে কোনো দুর্নীতির সুযোগ সৃষ্টি হতে পারে না, তার প্রমাণ হলো রাশিয়ান ফেডারেশনের আইন অনুযায়ী কোনো রাষ্ট্রীয় রপ্তানি ঋণ প্রদানে সার্বভৌম ঋণ গ্রহীতার কাছে সরাসরি টাকা হস্তান্তর করা হয় না। রপ্তানি চুক্তির অধীনে বিদেশি গ্রাহককে প্রদত্ত যে কোনো পণ্য, কাজ বা পরিষেবাগুলোর অর্থায়ন রাশিয়ান রুবেলে রুশ অর্থ মন্ত্রণালয় রুশ রপ্তানিকারক সংস্থাকে সরাসরি দেয়। রুশ অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রদত্ত নথি অনুযায়ী এর লেনদেনগুলো করা হয় এবং পূর্বে আন্তর্জাতিক চুক্তিগুলোর উপর বিশেষায়িত বৈধ এজেন্ট ভিবিআরএফ দ্বারা সে নথিগুলো অনুমোদিত হয়। রাষ্ট্রীয় রপ্তানি ঋণের ব্যবহৃত পরিমাণ রুশ ফেডারেশনের প্রতি বিদেশি রাষ্ট্র ঋণ গ্রহীতার ঋণ হিসাবে বিবেচিত হয়। মণিপুর পুলিশকে যুদ্ধাস্ত্র দিচ্ছে ভারত, এটা অত্যন্ত বিপজ্জনক। ভারতীয় সেনাবাহিনীর কর্নেল পদমর্যাদার একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা গতকাল মঙ্গলবার দাবি করেছেন, ভারত মণিপুরে কনভেনশনাল ওয়ার বা প্রথাগত যুদ্ধের অস্ত্র সে রাজ্যের স্বল্প প্রশিক্ষিত পুলিশের হাতে তুলে দিচ্ছে, যা অত্যন্ত বিপজ্জনক। ভারতের জাতীয় সংবাদ মাধ্যমেও এ তথ্য প্রচারিত হয়েছে। দাবি করে কর্নেল অবসরপ্রাপ্ত অলোক আস্থানা বলেন, এই মরণাস্ত্র ইতিমধ্যে মণিপুর পুলিশের হাতে পৌঁছেছে। ভারতীয় সেনাবাহিনীতে 6ষ্ঠ পদমর্যাদার কর্মকর্তা হলেন কর্নেল। পুলিশকে যুদ্ধাস্ত্র দেওয়া বিষয়ে গত সোমবার অবসরপ্রাপ্ত ওই কর্নেলের লেখা প্রবন্ধ প্রকাশ করে ভারতের সংবাদভিত্তিক ওয়েবসাইট দ্য ওয়ার জানায়, এটি আগে দ্য ইন্ডিয়া কেবল নামের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। মণিপুর পুলিশকে যে আগ্নেয়াস্ত্র দেওয়া হয়েছে সেটি 7.62 মিলিমিটারের মধ্যম পাল্লার মেশিন গান। কর্নেল অবসরপ্রাপ্ত আস্থানা লিখেছেন, পাঠকেরা এমএমজিকে আরেকটি সাধারণ অস্ত্র হিসেবে চিহ্নিত করার আগে দেখা দরকার এটি আসলে কি। সাবেক এই সেনা কর্মকর্তা লিখেছেন, এমএমজি এমন একটি অস্ত্র যা দিয়ে সেনাবাহিনী প্রায় 150 মিটার 75 মিটারের একটি দুর্গম বলয় তৈরি করতে পারে। এটিকে একটি এরিয়া ওয়েপন বা একটি অঞ্চলের উপরে হামলা চালানোর কাজে ব্যবহার করা হয়। এর অগ্নিবলয়ের মধ্যে কেউ পড়লে তার মৃত্যু নিশ্চিত, অর্থাৎ এটি কোনো সাধারণ বন্দুক নয়। এটি থেকে পরপর গুলি বেরোয় এবং একটি গুলির পর আরেকটি গুলি বেরোয়। তবে এমন নয় যে এমএমজি থেকে শুধুই আগুন বেরোয়, গুলিও নয়। অবসরপ্রাপ্ত ওই কর্নেল লিখেছেন, একটি এলএমজি বা রাইফেল থেকেও গুলি বেরোয়। যেহেতু এই 3 অস্ত্র থেকেই গুলি বের হয়, সেহেতু 3টি অস্ত্রই প্রাণঘাতী অস্ত্র। কিন্তু এমএমজি থেকে বাড়তি যা বেরোয় সেটি হলো বড় একটা অঞ্চলকে গ্রাস করার মতো আগুনের হালকা।